শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, জ্যৈষ্ঠের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং মডেল ও অভিনেত্রী টয়ার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রিপন সাহার একক চিত্রকলা প্রদর্শনী দ্য আম্পায়ার অফ ড্রিম। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 30 মে পর্যন্ত। আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সেন্স, পারসেপশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন শীর্ষক দলীয় চিত্রকলা প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস সেন্টার আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা এই সময় প্রদর্শনী চলবে 1 জুন পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সকাল 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। আমাকে আটকেও না মিথিলা, আমাকে যেতে হবে। বাসায় তো যাবেন? আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি সাথে যাব। যাব না বাসায়, আমি রাস্তায় রাস্তায় হাঁটবো। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে আমি রাস্তায় ঘুমিয়ে পড়বো। আমার বাসাটাকে জাস্ট অসহ্য মনে হচ্ছে। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান তারায় তারায় রচিত। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে থি সৌদামিনী রাধিকা, থি সৌদামিনী রাধিকা। রাত 9:40 থাকছে ধারাবাহিক নাটক জলরং। না আর আসবে না। মা কেন? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এটা জানাতে এসেছিল। তো ভালো কথা। শোন বাবা, ওর বিয়েতে গেলে আমাকে অবশ্যই কিন্তু নিয়ে যাবি। ও আমার ছেলের জীবনে কত বড় উপকার করেছে। তোর অ্যাক্সিডেন্টের সময় না থাকলে তো কত বড় ক্ষতি হয়ে যেত তোর। ওর বিয়েতে আমি যাবই, আশীর্বাদ করতে হবে না? মা, রাত 11:30 থাকছে অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। গতকালকেই তো রিলিজ হলো, এখন নতুন মাধ্যমে রিলিজ হচ্ছে ফিল্ম, মিউজিক ভিডিও, গান সবকিছুই। আপনার অভিনীত শর্ট ফিল্ম রূপ। জি। তো কেমন লাগছে নতুন একটি মাধ্যমে এই যে রিলিজ হচ্ছে? এর আগেও রিলিজ হয়েছে একটি বখাটে। এখন তো এত বেশি চ্যানেল আছে, আবার অনেকের কমপ্লেইন থাকে যে বিজ্ঞাপন অনেক বেশি, মানে তারপরে হয়তো দর্শক টিভির সামনে সবসময় বসে থাকতে পারছে না, মিস করে যাচ্ছে। তো ওইসব জিনিস সবাই এখন ইউটিউব থেকে সবাই দেখতে চায়, সবাই সব কিছু ইউটিউবে সার্চ করে যে কি আছে কি না আছে। তো সেই কারণে আমাদের এই গত বছর থেকে এই ট্রেন্ডটা চালু হয়েছে যে সবাই নতুন নতুন কন্টেন্ট বানিয়ে ইউটিউবে রিলিজ করছে, ওয়েব সিরিজ রিলিজ করছে, বিভিন্ন পোর্টালে শুধু ইউটিউব না, এখন অনলাইনে আমাদের বাংলাদেশ থেকেই অনেকগুলো পোর্টাল হয়ে গেছে। তো আমার যে রিলিজটা হয় সেটা হচ্ছে বখাটে, সেটা শর্ট ফিল্ম। অ্যান্ড বখাটের একটা রেকর্ড আছে এখন পর্যন্ত যে বাংলাদেশের সবগুলো শর্ট ফিল্মের মধ্যে বখাটে সবচেয়ে বেশি ভিউজ
পেয়ে আছে এখন পর্যন্ত অনলাইনে? হ্যাঁ, অনলাইনে অলমোস্ট 44 লাখ ভিউজ আছে। আর শর্ট ফিল্মের যে গানটা চল না সুজন অনেক বড় হিট হয়েছে গত বছরের জন্য, বখাটের, সেটা 50 লাখ ভিউজ ইউটিউবে আছে। সো যেহেতু এত মানুষ ওখানে দেখছে, সবারই আগ্রহ এখন ইউটিউবে সব কিছু রিলিজ করা। সেই ধারাবাহিকতায় কিন্তু আরও অনেক কাজ অলরেডি ইউটিউবে এরকম আছে নতুন নতুন। আমার যারা সহকর্মীরা আছেন তাদেরও অনেক কাজ আছে এরকম ইউটিউবে। সেটারই সেই কাজের পরে এটা আমার সেকেন্ড শর্ট ফিল্ম রূপ। প্রথমটা বখাটের ডিরেকশন ছিল স্বরাজ দেবের, আর রূপের ডিরেকশন হয়েছে ভিকি জায়েদ। দুটোই ডিফারেন্ট। প্রথমটা একদম রোম্যান্টিক গল্প, আর এটা হচ্ছে একটা আমাদের কি বলবো, খুবই রিয়েলিস্টিক স্টোরি। একদমই সমাজের একটা যে কি বলবো দিক, আমাদের খুবই কষ্টের দিক, যে এসিড দগ্ধ যে মানুষগুলো আছে তাদের ফিলিংস, তাদের বেঁচে থাকাটা, সারভাইভ করাটা যে কত কষ্টের, এটা আসলে এই শর্ট ফিল্মের মাধ্যমে আমরা কিছুটা তুলে আনার চেষ্টা করেছি। আপনি সেখানে অ্যাসিডদগ্ধ নারীর চরিত্রে কাজ করেছেন। সেখানে তো একেবারে অন্যরকম একটা মেকআপ নিতে হয়েছে। কেমন লেগেছে? ফিল করতে পেরেছেন যে কেমন হতে পারে তাদের অনুভূতি? একদমই বার্ন মেকআপ আমি নিয়েছিলাম। আলী বাবুল ভাই আমার মেকআপটা করেছেন। উনি অলরেডি 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তো উনি এই মেকআপটা করেছেন। আমি যে মেকআপটা আমাদেরকে 3 দিন মেকআপটা নিতে হয়েছে। একদিন হচ্ছে আমাদের লুক টেস্টের জন্য, আর 2 দিন শুটিংয়ের জন্য। তো প্রথম দিন আমি অত বেশি পেইন ফিল করিনি, সেকেন্ড দিনও করিনি, বাট থার্ড দিন আমার খুব কষ্ট হচ্ছিল মেকআপটা নিতে। বিকজ থার্ড দিন আমার পোর্সগুলো ওপেন হয়ে যাওয়াতে কেমিক্যালটা আমার স্কিনের ভিতরে ঢুকছিল অ্যান্ড খুব বেশি বার্ন করছিল। আমার মনে হচ্ছিল যে আমাকে কেউ অ্যাসিড মেরেছে, এরকম আমি ফিল পাচ্ছিলাম। বাট প্রথম দিন আর দ্বিতীয় দিন আমরা যখন শুটিংয়ের জন্য আউটডোর যাচ্ছি, এই শর্ট ফিল্মটা ম্যাক্সিমাম শুটই আউটডোরে ছিল। আউটডোরে যাওয়ার পরে আমি দেখছি যে পুরান ঢাকায় আর পুবাইলে শ্যুট হয়। পুবাইলে খুব অল্প শ্যুট হয়, বাট পুরান ঢাকায় ম্যাক্সিমাম শ্যুটটা হয়। সেখানে ইচ অ্যান্ড এভরি পার্সন রাস্তায় খুব রিয়েলিস্টিক মেকআপ ছিল, দেখে বোঝা যাচ্ছিল, খুবই রিয়েলিস্টিক মেকআপ ছিল। তো বোঝা যাচ্ছিল না যে এটা মেকআপ না আসলেই বার্ন। তো রাস্তার মানুষজন ঘুরে ঘুরে বারবার আমাকে দেখছে, আর যতক্ষণ দেখছে তাকিয়ে আছে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়েছিল। মানে এমনভাবে তাকিয়েছিল যে আমি এই জগতের মানুষ না, আমি অন্য জগতের মানুষ, কিংবা আমি ডিফারেন্ট, আমাকে সাধারণ মানুষের কাতারে ফেলা হচ্ছে না। আর যে দৃষ্টিটা ছিল সেটা সাধারণ পজিটিভ দৃষ্টি ছিল না, যেটা ওই দৃষ্টিটা না কোনো গুড ফিল আমাকে দিচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম যে আমাকে দেখে তাদের ভাল লাগছিল না, কি এটা যাচ্ছে, অদ্ভুত কিছু একটা যাচ্ছে, ওই ধরনের একটা দৃষ্টি। সো তখন আমি বুঝতে পারলাম যে রিয়েল লাইফে যারা এই ধরনের অবস্থায় আছে তাদের আসলে কেমনটা লাগে, তারা মানসিকভাবে কোন পরিস্থিতির মধ্যে যায়। একে তো যখন তারা আক্রান্ত হচ্ছে তখন একটা কষ্ট, এবং শারীরিক যন্ত্রণা তো আছে, সে কিওর হয়ে আসার পরে তার যে মানসিক যন্ত্রণাটা আজীবন চলতে থাকে, পুরোপুরি কিওর কিন্তু সম্ভব না। ওই যে মানসিক যন্ত্রণাটা তো আমার মনে হচ্ছে যে আরো বেশি, শারীরিক যন্ত্রণার চেয়ে বেশি। এই জিনিসটা আমি খুব ভালোভাবে ফিল করেছি। গল্পটা কার লেখা ছিল? ভিকি জায়েদের গল্প। এই গল্পটা প্রথমবার পড়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার করা উচিত, কারণ এটা একটা সামাজিক দায়বদ্ধতাও আছে এই গল্পের মধ্যে আমার, যে আসলে আমাদের এই ধরনের কাজগুলো এখন করা উচিত। এই সমাজে অনেক অনেক জায়গা আছে যেগুলো নিয়ে এখন পর্যন্ত হয়তো আমরা কাজ করিনি, হয়েছে কাজ, কিন্তু অতভাবে অনভাবে সামনে আসেনি। সামাজিক দায়বদ্ধতা থেকে ধরনের কাজ করা উচিত। আমার মনে হয় এই ধরনের কাজগুলো আরো বেশি হওয়া উচিত, মানে প্রতিটা মানুষের কাছে যাওয়া উচিত, যে এটা ওরা নর্মাল, ওদেরকে আলাদাভাবে দেখার কিছু নেই। আসলে আমার এটা মনে হয় যে আমি এই 2 দিন কাজ করে এটা খুব ফিল করেছি। আপনি বললেন যে আপনার আগের যে চলচ্চিত্রটা বখাটে, সেখানেও অনেক ভিউয়ার্স দেখেছে, এবং আপনার আরও একটি গান মমতাজের গাওয়া লোকাল বাস, সেটাও অনেক ভিউয়ার্স। এই যে লোকাল বাসে যে কাজ করলেন এবং এত মানুষ গানটি দেখেছে, মিউজিক ভিডিওটা কেমন লেগেছে আপনার কাছে?
এটা ঠিক ঈদের আগে রিলিজ হয়েছিল, রমজানের ঈদের আগে, গত বছর রমজানের ঈদের আগে রিলিজ হয়েছিল। অ্যান্ড প্রথমে আমাদের হাতে খুব কম সময় ছিল শ্যুটটা করার, মানে মমতাজ আপা তো অনেক বিজি একজন মানুষ, ওনার ডেট মিলছিল না। তো আমরা শ্যুটে যাওয়ার 3 দিন আগে জানতে পারি যে আমরা সিলেক্ট হয়েছি এই কাজের জন্য, আমরা এই শ্যুটটা করব। সো উইদিন 3 days আমাদেরকে রিহার্সাল করতে হয়েছে, উইদিন 3 days আমাদের কস্টিউম করতে হয়েছে, সেট বানাতে হয়েছে এফডিসির ভিতরে। সব কিছু করে আমরা এত অল্প সময়ের মধ্যে এই কাজটা করেছি, এবং এটা যে গত বছরের ওয়ান অফ দ্য বিগ হিটস। আর মানে আমি কি বলবো, ঈদের দিন আমার ফ্রেন্ড দুপুরের দিকে আমাকে কল করে বলল যে দোস্ত, পুরান ঢাকায় সে, সকাল থেকে এখন পর্যন্ত অন্য কোনো গান শোনা যাচ্ছে না, প্রতিটা গলিতে লোকাল বাস বাজছে। আচ্ছা, ভেরি গুড। পরদিন আমার এক ডিরেক্টর বন্ধু আমাকে ফোন দিয়ে বললো এই যে আমরা গ্রামের বাড়িতে চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, ওখানে ছেলেরা আড্ডার মাঝখানে বসে বসে লোকাল বাস দেখছে মোবাইলের মধ্যে, গ্রামে একদম। তারপর পরদিন আমার আরেক ফ্রেন্ড আমাকে ফোন দিল যে তুরাগ নদীর পাশে সবাই বসে আড্ডা দিচ্ছিল, ওখানে তুরাগ নদীতে লঞ্চের মতো করে যাচ্ছে, ওখানে বড় স্পিকারের মধ্যে লোকাল বাস বাজিয়ে ওখানে লঞ্চের মধ্যে সবাই পার্টি করছে, বারবার নাকি লোকাল বাসই পাচ্ছিল, আমাকে ভিডিও করে পাঠিয়েছে ওখান থেকে। তো তখন বুঝলাম ইয়াস, এই গানটা আসলে সবাই পছন্দ করেছে, ইচ অ্যান্ড এভরি পারসন। অ্যান্ড ইভেন নিউ ইয়র্ক, আমেরিকা থেকেও আমাকে পাঠাচ্ছে, ওখানে বাঙালি যে রেস্টুরেন্টগুলো কমিউনিটিরা আছে ওখানে টিভির মধ্যে ওরা ভিডিও করে আমাকে পাঠাচ্ছিল। সো তখন আমি বললাম যে ওকে ফাইন, ইটস আ বিগ সাকসেস আমাদের জন্য, অনেক বড় একটা হিট। কি মানে কেমনটা লেগেছে আমি মানে বলে বোঝাতে পারবো না। আমি এত এক্সাইটেড ছিলাম ওই সময়টা, ইভেন আমি এখনও অনেক এক্সাইটেড কাজটা নিয়ে। যেখানেই যাই সবাই বলে একবার করে একটু পারফর্ম করো, লোকাল বাসটা একটু করে দেখাও। নিশ্চয়ই অন্যরকম কিছু আছে গানটার, লিরিকটা খুব মজার, সুর এবং মিউজিক ভিডিও সবকিছু মিলিয়ে আর ফিউশন, মমতাজ আপার গানের সাথে সাফায়েতের র্যাপ অ্যান্ড মিউজিক প্রীতমের সব কিছু মিলিয়ে না একটা নতুন কিছু এসছে, ফিউশন এসছে একটা, যেটা কিনা সবাই খুব সাদরে গ্রহণ করেছে। টিভিসি নিয়ে ব্যস্ততা কেমন এখন পর্যন্ত? আমি আর কোনো ওই আমার যেই গ্রামীণ ফোনে কাজ করেছি অসম্ভবকে সম্ভব করার টিভিসির পরে, আমি এখন পর্যন্ত আর কোনো টিভিসি করিনি, করতে ইচ্ছে করছে না। কারণ ওইটাও এত বড় একটা হিট টিভিসি ছিল অ্যান্ড সবাই এত কিছু এত পছন্দ করেছে যে আমি একটা সার্ভেতে জানতে পারলাম গত 10-12 বছরের মধ্যে সবচেয়ে বেশি কথা হয়েছে এই টিভিসিটা নিয়ে। সো এইটা হচ্ছে এই কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হিট টিভিসি। সো ওটার পরে আরেকটা টিভিসি করব, কেন জানি ইচ্ছা করছে না যে ওই টিভিসিটার পরে আরেকটা ওই টিভিসির রেশটা যাতে থেকে যায়, ওই রকম কিছুই চিন্তা করে মানে সব ধরনের কাজ করা হয় না আমার। এমনিও আমি টিভিসি মডেলিং এগুলো কম করি, মেইনলি তো নাটকে কাজ করি কিংবা শর্ট ফিল্ম। আর রিসেন্টলি একটা মুভি সাইন করেছি, ওটার কাজ শুরু হয়েছে আমাদের। সো টিভিসি নিয়ে অতটা ব্যস্ত। তাহলে বড় পর্দায় আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি বড় পর্দায়। কার সাথে কাজ করছেন, কার ডিরেকশনে? এই মুভিটা একটু ডিফারেন্ট, এটা এফডিসির মুভি না, এটা হচ্ছে রাশান নূর ডিরেকশন দিচ্ছেন। উনি আমেরিকান বাঙালি, ওনার ফুল টিমটাই আমেরিকান, ফুল টিমটা ওনারা কাজ করছেন। আর টেকনিক্যাল টিম ইন্ডিয়া থেকে এসছে, ইন্ডিয়ানরা কাজ করছে। এই মুভিটার এটা বেঙ্গলি বিউটি মুভিটার নাম। আর এটা পিরিয়ডিক্যাল মুভি, 1970 অ্যান্ড 70s দিকে সময়টাকে ক্যাচ করার চেষ্টা করা হচ্ছে, এবং তখনকার সময়ের একটা লাভ স্টোরি, খুব সুন্দর একটা ছোট্ট লাভ স্টোরি। স্ক্রিপ্টটা খুবই সুন্দর, মেকআপ, চরিত্র সবকিছু সেই সময়ে। হ্যাঁ, একদম সবকিছু আমাদের, একদম চুল থেকে জুতা পর্যন্ত, কাপড় চোপড় সবকিছুই আমাদের পিরিয়ডিক্যাল। সো আমাদেরকে সব কিছুতেই কাজ করতে হচ্ছে, ওদের কথা বলার ধরন, অ্যাক্টিংটা ওভাবে কাজ করতে হচ্ছে। তারপরে এই মুভিটা আসলে রিলিজ বাংলাদেশে কবে হবে সেটা এখনো ফিক্স হয়নি, বাট শুটিং প্রায় শেষ। না, শুটিং আমাদের চলছে এখনো, আমরা হাফ ওয়েতে আছি, মানে আমাদের 50% ডান শুটিং। বাংলাদেশেই হচ্ছে, পুরোটাই বাংলাদেশে হচ্ছে। আর এই মুভিটা অক্টোবরে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে হবে, এরপরে ইউএসএ এবং ইউকের থিয়েটারগুলোতে রিলিজ করা হবে।
বাংলাদেশেরটা হচ্ছে সেন্সর বোর্ডে যাওয়ার পরে কবে রিলিজ ডেট আসছে তখন জানা যাবে। এত কাজের ভিড়ে কি নাটকে সময় দেওয়া সম্ভব হচ্ছে? এই কাজগুলোর জন্য আসলে এবার ঈদে হয়তো আমি সেই রকমভাবে উপস্থিত থাকবো না, এবার আর আগামী ঈদটাতেও হয়তো সেইভাবে উপস্থিত থাকতে পারবো না। বাট আমার মনে হয় যে মুভিটা আসার পরে এই উপস্থিতিটা আসলে মানুষ অনুপস্থিতিটা মানুষ ভুলে যাবে, কারণ আমার মনে হচ্ছে যে মুভিটা খুব ভালো হচ্ছে। আমরা যতটুখানি শুটিং করেছি, গল্পটা খুব সুন্দর, লিখেছেন যেভাবে সেটাও খুব সুন্দর, খুব মডার্ন ওয়েতে পিরিয়ডিক্যাল টাইমটাকে ধরা হয়েছে। অ্যান্ড যারা যারা এখানে কাজ করছেন সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছেন। সো আই হোপ যে দর্শক যেই আমার অনুপস্থিতিটা থাকবে এই কয়টা দিন, সেটা মুভিটা দেখে মন ভরে যাবে ওনাদের। চলচ্চিত্র নিয়ে তো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, সামনে কোনটাকে প্রাধান্য দেবেন, টেলিভিশন নাটক না চলচ্চিত্র? আমার কাছে বিষয়টা এমন হচ্ছে যে আমার অভিনয় করতে হবে, সেটা চলচ্চিত্র হোক, নাটক হোক, শর্ট ফিল্ম হোক, মিউজিক ভিডিও হোক, কিংবা যাই হোক, আমাকে আমার অভিনয়টা চালিয়ে যেতে হবে। যেখানে আমি ভালো গল্প, ভালো মেকার, ভালো আমার ক্যারেক্টার পাবো, আমি সেখানেই কাজ করব। সেটা আমি আসলে কোথাও বেঁধে রাখতে চাই না। আমাকে মানুষ একজন ভালো অভিনেত্রী হিসেবে চেনুক, এতটুকুই আমার চাওয়া। আমরাও আশা করছি আপনার চাওয়া পূরণ হোক। আপনার অনেক ভালো ভালো কাজের প্রত্যাশায় থাকলাম। আজ এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।